তোমরা যারা পরীক্ষা দিয়ে আসলে তোমাদের আশা করি খুব ভালো হয়েছে পরীক্ষা। কারণ প্রশ্নপত্র ভীষণই সোজা এসেছে। আমরা এক এক করে দেখে নেব। প্রথমে আমরা রচনার পার্টটি দেখে নেই। দেখো এখানে তোমাদের খুব সহজ রচনাই এসেছিল, একটি স্কুল ব্যাগের আত্মকথা। তুমি যদি স্কুল ব্যাগের জায়গায় থাকতে তাহলে তোমার আচরণ কি হতো? অর্থাৎ এটি প্রথম থেকে লিখতে হবে। ব্যাগ কারখানায় যে ব্যাগ তৈরি হয় সেখান থেকে তাকে স্কুল ব্যাগ হিসাবে কিভাবে তৈরি করা হলো এবং তারপর স্কুল ব্যাগটি কিভাবে একটি ছাত্র ব্যবহার করলো, তারপর সেটিকে ছিঁড়ে ফেললো, নাকি তার বাড়ির কোনো আত্মীয় পরিজন তাকে আহ, সেই ব্যাগটিকে আর কি কোনো ভালো জায়গায় রেখে দিল স্মৃতি হিসাবে। এমনও হতে পারে যে সেই ব্যাগটি তাকে কোনো জন্মদিন উপলক্ষে কেউ গিফট দিয়েছে। এই ধরনের একটি ব্যাগ যা যা হয়ে থাকে সেটি এটি সোজা হবে লিখতে। তাছাড়াও ছাত্রছাত্রীদের জীবনে ছুটির প্রয়োজন এবং গুরুত্ব, মানে তোমাদের জীবনে যে ছুটি কেন প্রয়োজন রয়েছে সেগুলির উপর লিখতে হবে। দূষণ, পরিবেশ দূষণ যারা যারা পড়ে গিয়েছো খুব সুন্দর। দশের লাঠি একের বোঝা, অর্থাৎ ধরো সবাই মিলে যে আমরা একসাথে যদি কাজ করি তাহলে যে কোনো কাজই যে আমাদের সহজ হয়ে যায় সেই ব্যাপারগুলি দেখো, প্রত্যেকটা ব্যাপারই সহজ এসেছে। আমরা পরের জিনিসটি দেখে নেব। এ যে তোমাদের এসেছে দুটি চিঠি এসেছে, একটি সম্পাদক এবং একটি বন্ধুর কাছে। সম্পাদকেরটা তো খুবই সোজা, এই যে তোমাদের উৎসব অনুষ্ঠানে যে মাইকের ব্যবহার করা হয়, আমাদের প্রত্যেকটির একটি রুলস রেগুলেশনের মধ্যে দিয়ে আমরা যাই। তো সেই নিয়মকে লঙ্ঘন করে অতিরিক্ত মাইক বাড়াবাড়ি যে করা হয়, এতে সাধারণ মানুষের এবং যারা হার্টের পেশেন্ট রয়েছে তাদের ভীষণ অসুবিধা হয়। তো সে কথা নিয়েই আর কি সংবাদপত্রের কাছে লিখতে হবে। যে কোনো সংবাদপত্র লিখলেই হবে। আর বন্ধু, এটা তো আরো সোজা। দাদা এবং দিদি উচ্চশিক্ষা লাভের জন্য বিদেশ যাচ্ছে। সেখানে আগামী ৫ বছর তার সাথে দেখা হবে না। তোমার মনের অবস্থা জানিয়ে বন্ধুকে চিঠি লেখো। মানে তোমার কতটা খারাপ লাগছে দাদা দিদিকে ছেড়ে তোমাকে ৫ বছর থাকতে হবে। সেটা যেকোনো বন্ধুর কাছেই হতে পারে। আমরা এবার আনসিন পার্টটি একটু দেখে নেব। প্রথম যে প্রশ্নটি আছে দেখো, মেয়েটি কে? মেয়েটি কে? তিনি কবে কোথায় জন্মগ্রহণ করেন? দেখো মেয়েটি ছিল সরোজিনী নাইডু। ১৮৭৯ খ্রিস্টাব্দে হায়দ্রাবাদে তিনি জন্মগ্রহণ করেছিলেন। ২ নাম্বার দেখো, মেয়েটির বয়স কত ছিল? মেয়েটি বসে বসে কিসের অঙ্ক করছিল? দেখো মেয়েটির বয়স ১১ বছর ছিল। সে বসে বসে বীজগণিতের অঙ্ক করছিল। পরেরটি দেখো, মেয়েটির পিতার নাম কি? মেয়েটির পিতার কোন বিষয়ে অগাধ পাণ্ডিত্য ছিল? মেয়েটির পিতার নাম ছিল অঘোরনাথ চট্টোপাধ্যায়। তিনি রসায়ন শাস্ত্রে ভীষণ পণ্ডিত ছিলেন। মেয়েটির চরিত্রে তার পরিবার জীবনের কিরূপ প্রভাব দেখা যায়? তার পারিবারিক জীবনের প্রচুর প্রভাব তার মধ্যে ছিল। পিতা ছিল তার ভীষণ পণ্ডিত, তার পিতার পাণ্ডিত্য, নিষ্ঠা এগুলি তার মধ্যে পাওয়া যায়। এছাড়া মায়ের যে কবি প্রতিভা সেগুলিও তার মধ্যে সঞ্চারিত হয়েছিল। পরেরটি দেখো, কবে প্রথম তার কবিতার বই প্রকাশিত হয় এবং তাকে কি নামে ডাকা হতো? দেখো ১৩ বছর বয়সে, অর্থাৎ তার জন্ম যদি ১৮৭৯ হয় তার সাথে ১৩ যোগ দাও, অর্থাৎ ১৮৯২ খ্রিস্টাব্দে তার প্রথম কবিতার বই প্রকাশিত হয়। তাকে কি নামে ডাকা হতো? তাকে এশিয়ান নাইটেঙ্গেল বলে ডাকা হতো। এবারে আমরা গ্রামার পার্টটি দেখে নেব। সঠিক বানান কোনটি? এখানে সঠিক বানান হচ্ছে সি নাম্বার, স্বাক্ষর। পরেরটি দেখো, বেশি কথা বলে যে। বেশি কথা যে বলে তাকে বলা হয় বাচাল। পরেরটি দেখো, বাড়ি থেকে বেরোতেই ড্যাশ করে বৃষ্টি শুরু হলো। উত্তর হবে ঝমঝম করে বৃষ্টি শুরু হলো। পরের উত্তরটি দেখো, দু পা হেঁটেই বসে পড়লে তুমি তো দেখছি ড্যাশ। এখানে হবে দু পা হেঁটেই বসে পড়লে তুমি তো দেখছি ননির পুতুল, মানে যে সহজেই গলে যায়। পরেরটি দেখো, নিচের কোন বাক্যে চোখ শব্দটি ইশারা? চোখ মানে বন্ধুদের মধ্যে দেখো সি নাম্বার আছে, বন্ধুদের মধ্যে চোখে চোখে কথা চলতেই থাকে, মানে ইশারায় ইশারায় কথা চলতেই থাকে, এটি হবে সি নাম্বার। পরেরটি দেখো ৬ নাম্বার, আমি এই বিষয়ে কিচ্ছু বলবো না, এটির ইতিবাচক। এটির ইতিবাচক হবে সি নাম্বার, আমি এই বিষয়ে চুপ করে থাকবো। পরেরটি দেখো, নিচের কোনটি ভাববাচ্যের উদাহরণ? এখানে ভাববাচ্যের উদাহরণ হলো বি নাম্বার, তোমার যাওয়া হোক। পরেরটি দেখো, ভাবিতে লাগিলাম ইহাদেরকে আমি অপমান, মানে আপনজন বলিতাম। ইহাদেরকে, ইহাদেরকে চলিত ভাষায় কি হবে? ইহাদেরকে চলিত ভাষায় হবে ডি নাম্বার, এদেরকে। এবারে আমরা দু এক কথায় আর কি এই বিভিন্ন প্রশ্নগুলো একটু আলোচনা করে নেব। প্রথমে নাম থেকে এসেছে। দেখো চাকরি করতে এসেছে, না রাজি হয়ে উপায় কি? কে চাকরি করতে এসেছিল? এখানে অসীম চক্রবর্তী চাকরি করতে কোথায় এসেছিল? মিসেস
চৌধুরীর বাড়িতে এসেছিল চাকরি করতে। পরের প্রশ্ন দেখো, কোন বিষয়ে তার রাজি না হয়ে উপায় ছিল না? দেখো, প্রথমে তার নাম বদলাতে চেয়েছিল। প্রথমে একটু অস্বীকার করছিল, কিন্তু রাজি না হয়ে উপায় ছিল না। কেন তাকে চাকরি করতে আসতে হয়েছিল? তার মা ছিল অসুস্থ, তার পারিবারিক অবস্থা ভীষণ খারাপ ছিল। এই ধরনের কিছু একটা, তার যে আর্থিক অবস্থা টানাটানি, এগুলোই লিখতে হবে। কিন্তু এই নিরুপায় হয়ে রাজি হওয়ার ফলাফল কি হয়েছিল? ফলাফল বলতে তাকে তখন গোবিন্দ বলেই ডাকতো সবাই। তারপর একদিন তাদের বাড়িতে লোকজন আসে, সেখানে তাকে অপমান করা হয়। মানে যেহেতু সে উত্তর দেয়নি। তো এই ধরনেরই একটু ফলাফল, পরবর্তী যে ঘটনাটি ঘটেছিল সেটি লিখতে হবে। পরের পার্টটি দেখো, অসহযোগী। রমেন কে? আমরা সবাই জানি রমেন হলো হর্ষনাথের পুত্র। ১ বছর সে কোথায় ছিল, কেন ছিল? সে ১ বছর সূর্যাপদের কাছে ছিল, তার পিসতুতো ভগ্নিপতির কাছে। সে, তার বাবা আরকি হর্ষনাথ, তাকে ভালো, মনের মতো মানুষ হওয়ার জন্য তার পিসতুত ভগ্নিপতির কাছে রেখে এসেছিল। পরেরটি দেখো, বাড়ি ফেরার পর তার কি ধরনের পরিবর্তন লক্ষিত হয়? আগে সে যে দুষ্ট স্বভাবের ছিল, বাড়ি ফেরার পর তার যে দুষ্টু ভাবটা, সেই দুষ্টু ভাবটা একেবারেই কেটে যায়। সে এখন ভদ্র, সভ্য, চুল আঁচড়ানো থাকে, ভালো, ভালো জামাকাপড় পরে। মানে কম দামি হলেও সেটা পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপারটি থাকে। আর পূর্বে কেমন ছিল? পূর্বে ছিল সে ডানপিটে স্বভাবের। মানে ধরো কখনো বাড়ির বাইরে বেরোলো, বেরোতো হচ্ছে ছেঁড়া ভালো জামাকাপড় পরে, ঘরে আসতো ছেঁড়া জামাকাপড় পরে। তারপর সবসময় চুল এলোমেলো থাকতো। এইগুলোই আরকি গুছিয়ে একটু লিখতে হবে। পরবর্তী যে প্রশ্নটি এসেছে সেটি নীল মানুষের কাহিনী। রণজয়ের পরিচয়। রণজয় একটি সাধারণ মানুষ। চিত্রাদের যে চিত্রা নামক যে ব্যক্তি, তার সাথে তার বিয়ে ঠিক হয়েছিল, মানে চিত্রার সাথে। তারপর তো জানোই নীল মানুষের টাচে তার চেহারার এই ধরনের পরিবর্তন হয়ে যায়। এখানে কোন চিঠির কথা বলা হয়েছে? দেখো, ওই যে বাড়িটা, যে বাড়িতে সে গিয়েছিল খিচুড়ি খেতে, সেই বাড়িতে ফেরার পথে, মানে ফেরার সময় বা ফেরার আগে যে চিঠিটি লিখে এসেছিল সেই মালিকের উদ্দেশ্যে, সেখানে সেই চিঠিটির কথাই বলা হয়েছে। চিঠিতে কি লিখেছিল? চিঠিতে লিখেছিল, "আমি আপনার বাড়ির সামান্য চাল-ডাল নষ্ট করেছি ঠিকই, কিন্তু আপনাদের বাড়ির ভীষণ একটা ক্ষতির হাত থেকে আপনাদের বাড়িকে আমি রক্ষা করেছি।" মানে ওই যে দুটো চোর যে গিয়েছিল চুরি করতে, তাদের হাত থেকে বাঁচিয়েছে। কোন উদ্দেশ্য নিয়ে রণজয় এই চিঠি লিখেছিল বলে তুমি মনে করো? রণজয় অ্যাকচুয়ালি চিঠিটি লিখেছিল যাতে তাকে কেউ খারাপ চোখে না দেখে। সেও যে একটি মানুষ, এখন পরিস্থিতির শিকার হয়ে যে সে এইরকম নীল মানুষ হয়ে গিয়েছে, যাতে তাকে খারাপভাবে কেউ না দেখে, যেন তাকে সবাই নিজেদের মতো মেনে নেয়, এজন্যই সে চিঠিটি লিখেছিল। এরপরে আমরা বঙ্গভূমির প্রতি। বক্তা কে? বক্তা হচ্ছে এখানে মধুসূদন দত্ত। তিনি কোন ছন্দের প্রচলন করেন? অমিত্রাক্ষর ছন্দের প্রচলন করেছিলেন। সুবোরোদে কথাটির অর্থ কি? সুবোরোদে হচ্ছে সুবরদাত্রী, মানে যিনি উত্তম বরদান করেন বা ভালো বরদান করেন। এখানে কার কথা বলা হয়েছে? এখানে বঙ্গভূমি বা মাতৃভূমির কথা বলা হয়েছে। জীবন সম্পর্কে কোন কোন সত্য কবি জানান? মানে জন্মিলে মরিতে হবে, অমরকে কথা কবে, ইত্যাদি ইত্যাদি এসব লিখতে হবে। মানে জন্মালে তো মরতেই হবে। হেন অমরতা বর কবি লাভ করতে চেয়েছেন কেন? মানে কবি কার কাছে? জন্মভূমির কাছে লাভ করতে চেয়েছেন এই কারণেই যে সাধারণ মানুষ যাতে তাকে মনে রাখে, তার দোষ ত্রুটি এগুলোকে ভুলে গিয়ে তার যে ভালো গুণগুলি রয়েছে সেগুলি যেন মাথায় রাখে বা মনে রাখে এবং তাকে যেন অমর করে দেয়। এগুলি একটু বানিয়ে লিখতে হবে। পরবর্তী যে প্রশ্নটি এসেছে সেটি আবার আসিব ফিরে থেকে। এখানে আমাকে বলতে কাকে? আমাকে আমাকে বলতে জীবনানন্দ দাশ। কবিতাটি কোন কাব্যগ্রন্থ? এটা হচ্ছে রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কবিতায় কোন কোন নদীর উল্লেখ পাই? কবিতায় আমরা ধানসিঁড়ি, রূপসা, জলঙ্গি ইত্যাদি নদীর উল্লেখ পাই। তারপর যাদের ভিড়ে তাকে লক্ষ্য করা যাবে তার পরিচয়। কাদের ভিড়ে? দেখো, শঙ্খচিল, শালিক, বক, সুদর্শন, কিশোর, কিশোরী ইত্যাদি আরকি, এই সমস্ত যে পশু পাখি রয়েছে তাদের ভিড়ে তাকে দেখতে পাওয়া যাবে। কবিতায় কবি কোথায় ফিরে আসার কথা? আবার এই বঙ্গভূমিতেই বা জন্মভূমিতেই বা আমাদের এই বাংলাতেই তিনি ফিরে আসতে চেয়েছেন। তার মনের কোন দিকটি? তার মনের হচ্ছে, যেহেতু তিনি জন্মান্তরে বিশ্বাসী, এক জন্মে তার স্বাদ মেটেনি, তিনি আবার পুনরায় এই জন্মে আবার এই জন্মভূমিকে বা এই বাংলা ভূমিকে উপভোগ করার জন্য ফিরে আসতে চেয়েছেন। এখানে বাংলার প্রতি তার ভালোবাসা আমরা লক্ষ্য করি।
আরে দেখো, বাবু বলেন শঙ্খ ঘোষ। কাদের কথা বলা হয়েছে এখানে? বাবু সম্প্রদায়ের কথা বলা হয়েছে। আখ্যানে বলতে হচ্ছে বিভিন্ন যে অ্যাকচুয়ালি পাতি কথা বলতে ডায়লগ। এটা তো লিখলে হবে না। তোমাদের হচ্ছে বিভিন্ন ধরনের কথাবার্তার মাধ্যমে বা মনে করো বিভিন্ন আলাপ আলোচনা তো কারো সাথে ওরা করেই না। নিজে যেটা বোঝে সেটাই করে। মানে তোমার ব্যাখ্যানে বলতে বড় বড় কথার মাধ্যমে, মানে ব্যাখ্যা করার মাধ্যমে। এরা কি কারণে নিজেদের সেরা মনে করে? দেখো, এরা পুঁথিগত বিদ্যার একটু সামান্য অর্জন করেছিল এবং এই পুঁথিগত বিদ্যার জোরেই নিজেকে এরা সেরা মনে করে। সবাই এদেরকে কি বলে? সবাই এদেরকে মিথ্যা এবং মেকি বলে। এদের সম্পর্কে তোমার কি ধারণা? তুমি যা যা ভাবো সেটাই এখানে লিখতে হবে। আরে আমরা চাঁদের পাহাড়। চাঁদের পাহাড় থেকে দেখো প্রশ্ন এসেছে ৩টা। প্রথম প্রশ্ন এসেছিল তিরুমলের যে তিরুমল কে? তিরুমল হলো একজন মাদ্রাজি কেরানি। আফ্রিকায় তার সাথে কি হয়েছিল? দেখো, আফ্রিকায় তার সাথে কি হয়েছিল বলতে আফ্রিকায় সে গিয়েছিল অ্যাডভেঞ্চারের নেশায় গিয়েছিল বা কাজ করতে গিয়েছিল, কিন্তু আফ্রিকায় গিয়ে তার বলি গ্রহণ করেছে আফ্রিকা। শঙ্কর ও কুলিরা তখন কি শুনছিল? মানে যখন তিরুমলের মৃত্যু হয়, শঙ্কর এবং কুলিরা সেই যে বিকট একটি চিৎকার, সেই যে রাক্ষসীর মতো সিংহের চিৎকার, সেই চিৎকার শুনতে পেয়েছিল। বৃদ্ধ কুলি সে সম্পর্কে কি বলেছিল? বৃদ্ধ কুলি বলেছিল যে সিংহ লোক মেরেছে, না হলে এমন গর্জন করবে না, টেকাই দায়। এই ঘটনার পরে মানে ক্যাম্পের কি অবস্থা হয়েছিল? দেখো, এই ঘটনার পরে সিংহরা আরো কাছাকাছি চলে এসেছিল। মানে আগে ধরো আসতে ভয় পেত, এখন আরো কাছাকাছি তারা চলে আসতো। মানে মোট কথা টেকাই সেখানে দায় হয়ে গিয়েছিল। তোমাদের এর পরের প্রশ্নটি আমার একটু এখানে দিতে অসুবিধা হয়েছে। মানে একটু আ ভুল করে অন্যটা চলে এসেছে। তো ১২ নম্বর প্রশ্নে এখানে আমাদের জিম কার্টারের মৃত্যুর যে কাহিনী সেটি তুলে ধরা হয়েছে মূলত। বক্তা এখানে আলভারেজ এবং জিমের যে মৃত্যু, সেই মৃত্যু এখানে জিম যে বুনিপের হাতে মারা গিয়েছিল, একটি নির্মমভাবে যে তার মৃত্যু হয়েছিল সে কথাই মূলত এখানে বলা হয়েছে। এছাড়াও মনে করো তালগাছ থেকে যে ১ম এ তালগাছটি নড়ছিল, তালগাছের যে নড়ার পরে তালগাছ থেকে যে হঠাৎ করে থেমে যায়, কোথাও কোনো ঝড় বৃষ্টি নেই, কিন্তু হঠাৎ করে তালগাছ কেন নড়ছে? এসব দেখতে জিম সেখানে গিয়েছিল এবং তারপরে তার চিৎকার শোনা যায়। আলভারেজ সেখানে গিয়ে দেখে যে জিম মারা গিয়েছে ইত্যাদি, ইত্যাদি এখানে লিখতে হবে। পাহাড়ের শেষ যে প্রশ্নটি রয়েছে সেটি দেখো, হঠাৎ এ জনহীন অরণ্যে একটা সভ্য রাইফেলের আওয়াজ। ওরা কারা? ওরা বলতে এখানে ক্রুগার ন্যাশনাল পার্ক জরিপ করার যে দল, সেই দলের কথা। জনহীন অরণ্যটি কোথায়? দেখো, কিম্বালি থেকে কেপটাউন যাওয়ার পথে এর মাঝামাঝি যে জায়গাটি সেখানে। তারপরের প্রশ্নটি ধরো, তারা এখানে কেন এসেছিল? তারা এখানে তো জমি জরিপ করার কাজে এসেছিল। তাদের সাথে কি ছিল? তাদের সাথে ছিল হচ্ছে বড়, বড় টায়ার যুক্ত যে গাড়িগুলো সেইগুলি, তাছাড়া ধরো বন্দুক ইত্যাদি, ইত্যাদি তাদের সাথে ছিল। কে কোথা থেকে রাইফেলের আওয়াজ করেছিল? দেখো, শঙ্কর চিমনিমানি পর্বত থেকে রাইফেলের আওয়াজ করেছিল। তারপর কি হলো? তারা শঙ্করকে সেখান থেকে উদ্ধার করলো। উদ্ধার করে নিজেদের কাছে নিয়ে গেল এবং সেবা শুশ্রূষা করে শঙ্করকে তারা নিজেদের কাছে রাখলো। আমি জাম্বো থেকে কোনো উত্তর করিনি, কারণ জাম্বো তোমরা অনেকে অ্যাটেন্ড করো না। সেজন্য আজকের ভিডিও এ পর্যন্তই।